ভালোবাসা, বিশ্বাস আর ছোট্ট একটা ভুল সবকিছুকে এক মুহূর্তেই বদলে দিতে পারে। দেবিকা একজন স্পোর্টস টিচার, নিজের পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে স্কুলকে এনে দিয়েছে সাফল্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা, যা দেবিকার জীবনে বদলে দিল প্রতিটি মুহূর্ত। সে নিজের ছাত্রদের দ্বারা প্রতারিত, সমাজের নোংরা মানসিকতা আর প্রিয়জনের নির্লজ্জ অবহেলা, এই সবকিছু যখন একত্রে এসে আঘাত করে, তখন একজন নারী নিজেকে কি করে রক্ষা করে? কেন সে ভয় পাচ্ছে নিজেই মা হওয়ার খবরে? এটি শুধু প্রতিশোধের গল্প নয়, এটি আত্মসম্মানের লড়াইয়ের গল্প। একজন নারী কিভাবে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় পেরিয়ে আলোতে ফিরে আসে। এই গল্প শুধু দেবিকার নয়, এই গল্প সমাজের, যেখানে ভয়কে জয় করে এক নারী নিজের অধিকার ছিনিয়ে নেয়। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি সত্য আর সাহসের প্রতিচ্ছবি। গল্পের শুরুতে আমরা দেবিকাকে দেখি। তার ঘুম ভাঙার পর সে দেখে যে গতকালকে টি শার্ট এখনো সে পরে রয়েছে। সে তার স্বামী সুজিতকে বলে, আমি এতক্ষণ কিভাবে ঘুমাচ্ছিলাম, তুমি আমাকে ডেকে দিলে না কেন? তার স্বামী বলে, তুমি তো বলেছিলে পর্যাপ্ত ঘুমানো উচিত। আসলে দেবিকা একজন স্পোর্টস টিচার, তার স্কুলের ছাত্ররা খেলাধুলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে, এজন্য গত কয়েকদিন ধরে সে খুব ব্যস্ত ছিল। সুজিত বলে, তুমি ঘুমের মধ্যে কি যেন বলতেছিলে। কথা বলতে বলতে সে দেখে দেবিকার কানে দুল নেই। দেবিকাকে জিজ্ঞেস করলে সে মনে করতে পারে না দুলগুলো সে কোথায় রেখেছে। আর সুজিত হসপিটালে ছোটখাটো একটা চাকরি করে। দেবিকা ও সুজিতের বিয়ে 4 বছর হয়ে গিয়েছে, কিন্তু তাদের এখনো কোনো বাচ্চা হয়নি। তারা প্রায় সব ধরনের ট্রিটমেন্টও করিয়েছে, তবুও কোনো সফলতা আসেনি। তাই তারা বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো করে। সুজিতের অফিসের সময় হয়ে গেলে সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সুজিত চলে যাওয়ার পর দেবিকা যখন তার ড্রেস চেঞ্জ করতে যায়, তখন সে লক্ষ্য করে তার শরীরে কিছু দাগের চিহ্ন। এগুলো কখন কিভাবে হয়েছে তা কিছুই মনে করতে পারে না। তাছাড়া তার শরীরে কিছুটা অস্বস্তি বোধ হচ্ছিল। দেবিকার বারবার মনে হচ্ছিল কিছু তো একটা হয়েছে। অন্যদিকে হসপিটালে সুজিত তার বন্ধু কিরণের সাথে কথা বলছিল। সুজিত আর কিরণ তারা দুইজন একই হসপিটালে কাজ করে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। পুলিশ অফিসার জানতে চায় গতকাল রাতে মিতু নামের যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছে তার কেবিনটা কোথায়। তখন সুজিত অফিসারকে সে কেবিনে নিয়ে যায়। 10 বছরের মিতু মেয়েটির সাথে তার অ্যাপয়েন্টমেন্টের ওয়াচম্যান খারাপ কিছু করেছে, তাই মিতুর বাবা মা ওয়াচম্যানের বিরুদ্ধে কমপ্লেন করেছে। পুলিশ এই ওয়াচম্যানের কাছ থেকে টাকা খেয়ে এই কেসটা ধামাচাপা দিতে যাচ্ছে। এখানে পুলিশ এফআইআর পড়ে শোনায়। এফআইআরে যেসব কথা লেখা ছিল সেটা শুনে মিতুর বাবা মা লজ্জায় পড়ে যায়। পুলিশ অফিসার বলে, এসব তো কিছুই না, এরপর থানা কোর্ট, এসব করতে করতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে, আর এই বাচ্চাটার ভবিষ্যৎও নষ্ট হবে। তাই মিতুর বাবা মা তাদের সম্মান ও মিতুর কথা ভেবে এই কেসটা তুলে নেয়। অফিসের কেবিন থেকে বেরিয়ে আসলে সুজিতকে দেখতে পায়। সে বাইরে থেকে সবকিছু শুনে ফেলে। তখন ভয়ে সুজিত বলে, স্যার আমি কিছুই শুনতে পাইনি। এদিকে দেবিকা স্কুলে এসে সিকিউরিটির কাছ থেকে প্লেগ্রাউন্ডে চাবি নিতে যায়। সিকিউরিটি চাবি দেওয়ার সময় বলে, ম্যাডাম কালকে আপনার কি হয়েছিল? আপনি এত রাত করে চলে গেলেন, কোনো কথাও বললেন না, আবার প্লেগ্রাউন্ডের গেটটাও খোলা রেখে গেলেন। এসব শুনে দেবিকা অবাক হয়ে যায়। এই ব্যাপারে সে কিছুই মনে করতে পারে না। এরপর দেবিকা ব্যাডমিন্টন গ্রাউন্ডে যায় আর কিছু মনে করার চেষ্টা করে, তবুও সে কিছুই মনে করতে পারে না। তবে তার মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। দেবিকা চারপাশে খুব ভালো করে দেখে, তখন সেখানে তার কানের দুল দেখতে পায়। তার মানে গতকাল রাতে সে এখানে এসেছিল ঠিকই, কিন্তু তারপরেও কেন সে মনে করতে পারছে না। দেবিকা সব ভাবতে থাকে। তখন সেখানে স্কুলে আরেকজন শিক্ষিকা গীতা চলে আসে। গীতা দেবিকার অনেক প্রশংসা করে, কারণ তার পরিশ্রমের জন্য স্কুলের ছাত্ররা চ্যাম্পিয়ন হতে পেরেছে। তারা কথা বলতে বলতে বাইরে আসে। তখন সুজিত প্রতিদিনের মতো দেবিকাকে নিতে চলে আসে। তারা দুজন আজকে ছুটি নিয়েছে, কারণ আজকে সুজিতের মাকে দেখতে যাবে। সুজিতের মা কল্যাণী একটা দ্বীপে থাকে। সুজিত ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে। পরবর্তীতে সুজিত শহরে গেলেও তার মা এখানেই থেকে যায়। তার বাবা বেঁচে নেই। সুজিতের মা এই দ্বীপের পরিবেশের কল্যাণে কাজ করত। তিনি একজন সমাজসেবক। এই দ্বীপের জনগণ তাকে অনেক সম্মান করে। সুজিত ও দেবিকা এখানে কয়েকদিন থাকে আর সব মন্দিরে গিয়ে পুজো করে।
এখানে কয়েকদিন থেকে তারা আবারও শহরে চলে আসে। হঠাৎ দেবিকার পিরিয়ড মিস হলে সে প্রেগন্যান্সি টেস্ট করে জানতে পারে রেজাল্ট পজিটিভ, মানে সে প্রেগনেন্ট। এখন খুশি হওয়ার বদলে সে আরও টেনশনে পড়ে যায়। শিওর হওয়ার জন্য আবারও হসপিটালে চেক করতে যায়, সেখানেও পজিটিভ আসে। এরপর ব্যাপারটা গীতা ম্যাডামের কাছে গিয়ে বলে। তখন গীতা ম্যাডাম বলে, তোমার খুশি হওয়ার কথা, তুমি টেনশন কেন করছো? সুজিতকে তুমি খবরটা জানিয়েছ? দেবিকা বলে, এখনো তাকে জানানো হয়নি। বাসায় সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে সে ওষুধ খেয়েছে কিনা, প্রেগন্যান্সি টেস্ট করেছে কিনা। দেবিকা মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দেয়, কিন্তু সেই জানে তার মনের মধ্যে কি ঝড় চলছে। পরের দিন গীতা ম্যাডাম দেবিকাকে সেই ছেলেগুলোর লিস্ট দেখায় যারা সেদিন মাঠে ছিল। গীতা ম্যাডাম বলে, স্কুলে সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল। সে দেবিকাকে বলে, এসব তোমার মনের ভুল, তুমি শুধু শুধু টেনশন করছো। এদিকে বাড়িতে সুজিত ও তার বন্ধু কিরণ ড্রিঙ্ক করতে থাকে। এমন সময় দেবিকার আসার সময় হয়ে যায়। তখন কিরণ সুজিতকে বলে, তুই তোর বউকে এত ভয় কেন পাস? তাকে মাথায় করে রেখেছিস। আমাকে দেখে কিছু শেখ, আমার বউ আমাকে কখনোই কিছু বলে না। তখন কিরণের ফোনে তার নতুন বান্ধবীর কল আসে, আর সুজিত ঘরের মধ্যে সিগারেট খুঁজতেছিল। সিগারেট খুঁজতে গিয়ে সে দেবিকার প্রেগন্যান্সি রিপোর্ট পেয়ে যায়। সেটা দেখার পর তার অনেক খুশি লাগে। রাতে সুজিত অপেক্ষা করছিল কখন দেবিকা তাকে খুশির খবরটা দেবে, কিন্তু দেবিকা কিছু না বলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন দেবিকা তার স্টুডেন্টের মধ্যে সঞ্জিত নামের একজন স্টুডেন্টের ভাইয়ের বিয়ের কার্ড ফেসবুকে দেখতে পায়। তার সব মুখগুলো চেনা চেনা লাগছে। দেবিকা সুজিতকে বলে তার মায়ের শরীর খারাপ। সুজিতকে মিথ্যা বলে সে বেরিয়ে পড়ে। এরপর সে সঞ্জিতের বাড়িতে চলে যায়। সঞ্জিত তার বাড়িতে দেবিকাকে দেখে চমকে যায়। দেবিকা সঞ্জিতকে জিজ্ঞেস করে, তোমার বাকি বন্ধুরা কোথায়? সঞ্জিত এই কথার জবাব না দিয়ে কথা ঘুরিয়ে দেয়। তারপর অনুষ্ঠান শেষ হলে দেবিকাকে গাড়িতে করে পৌঁছে দেয়। সঞ্জিত বলে, আমরা 3 বছর ধরে স্কুলের চ্যাম্পিয়ন হয়ে আসছি, কারণ স্কুলের ম্যানেজমেন্টের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, আর আমরা 3 বছর ধরে ফেল করে একই ক্লাসে আসছি। এসব বলতে বলতে সে হেসে ফেলে। দেবিকা তাকে কিছু ছবি দেখিয়ে বলে, তোমার এই বন্ধুদের সাথে দেখা হয়? সঞ্জিত বলে, জি দেখা হয়, তবে কখনো কখনো, তারা সবাই এখন কাজ করে। দেবিকা সুযোগ বুঝে তার মোবাইলে রেকর্ডিং অন করে গাড়িতে রেখে বাইরে যায়, আর বলে, আমি এটিএম থেকে টাকা তুলে আসছি। এরপর এটিএম থেকে এসে ব্যাগ নিয়ে চলে যায়। বাসায় এসে ওই রেকর্ড শুনতে থাকে। সঞ্জিত তার বন্ধুকে ফোন করে বলছিল, আমরা আর বাঁচতে পারবো না। আমাদের সেই স্কুলের টিচারের কথা মনে আছে? সে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, আর বারবার তোদের কথা জিজ্ঞেস করছে। সঞ্জিত নবীনের কথা জিজ্ঞেস করে, যে কিনা দেবিকার সাথে বাজে কাজ করেছিল। ফোনের ওপাশ থেকে বলে, আমি তোদের জন্য ফেঁসে যেতে পারবো না। নবীন তো কাজে চলে গিয়েছে, তুই এত টেনশন কেন নিচ্ছিস? ড্রাগসের ইফেক্ট 24 ঘন্টা পর্যন্ত শরীরে থাকে, আর এতদিন পর তার শরীরে ওই ড্রাগস পাওয়া যাবে না। কেউ বুঝতেও পারবে না যে তাকে অজ্ঞান করে রেপ করা হয়েছিল। তাছাড়া ভুলে গেছিস নাকি, ওর ভিডিও এবং ছবি আমাদের কাছেই রয়েছে। একজন মহিলা টিচার একা কি আর করবে আমাদের? এসব কথা শুনে দেবিকা কান্না করতে থাকে। সে স্তব্ধ হয়ে যায় আর ভাবতে থাকে সে এখন কি করবে। দেবিকা সঞ্জিতের ফ্রেন্ড লিস্ট থেকে নবীনকে খুঁজে বের করে। তারপর দেবিকা অনেক রাত করে ঘরে ফেরে আর তার বোনের সাথে সবকিছু শেয়ার করে। তারা দুজনেই টেনশনে পড়ে যায়, তার স্টুডেন্টরা কিভাবে তার সাথে এসব করতে পারলো। সুজিতকে দেবিকার ডাক্তার ডেকে পাঠায়। সেখানে গিয়ে সুজিত জানতে পারে দেবিকা অ্যাবর্শন করতে চায়। ডাক্তার বলে, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, তবে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। 4 বছর পর এটাই তোমাদের প্রথম বাচ্চা, আর এটা অ্যাবর্শন করা হলে দ্বিতীয় বাচ্চা নিতে প্রবলেম হতে পারে। কিন্তু সুজিত তো কিছুই বুঝতে পারছে না কেন দেবিকা এটা করতে চাচ্ছে। সে ভেবেছিল দেবিকা তাকে সারপ্রাইজ দিবে, কিন্তু এটা কি হলো। এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর যেদিন এই অঘটন ঘটেছিল আমাদের সেই দিনের ঘটনা দেখানো হয়। সেদিন জেলা পর্যায়ে ফাইনাল খেলা চলছিল। দেবিকা সব রুম চেক করে দরজা বন্ধ করছিল। সম্পূর্ণ স্কুল ফাঁকা ছিল, কারণ সব স্টুডেন্ট ও শিক্ষকরা নিজ নিজ বাড়ি চলে গিয়েছে। তখন হঠাৎ একটি রুম থেকে মিউজিকের শব্দ শোনা যায়। দেবিকা সেখানে গিয়ে 4 জন ছেলেকে দেখতে পায়। দেবিকা তাদের জিজ্ঞেস করে, আরে তোমরা এখানে কেন আছো? ছেলেগুলো বলে, ম্যাডাম আজকে আমরা খেলায় জিতেছি, তাই একটু আনন্দ করছি।
দেবিকা তাদের অভিনন্দন জানায় আর বলে এখন স্কুল বন্ধ হয়ে গিয়েছে, তোমরা চলে যাও। তখন একজন স্টুডেন্ট দেবিকাকে চকলেট খেতে দেয়, যেটা খাওয়ার পর দেবিকা অজ্ঞান হয়ে যায়। এরপর দেবিকার আর কিছুই মনে থাকে না। অনেক রাতে তার জ্ঞান ফিরে আসে। এত রাতে তাকে স্কুল থেকে বের হতে দেখে ওয়াচম্যান অবাক হয়ে যায়। তারপর দেবিকা বাড়িতে চলে আসে। দেবিকা সবকিছু সুজিতকেও খুলে বলে। সে মনে করে সুজিত হয়তো তার কষ্টটা বুঝতে পারবে, কিন্তু সুজিত দেবিকার উপর অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। পরের দিন সুজিত হসপিটালে তার বন্ধু কিরণকে সব খুলে বলে। তখন কিরণ বলে আসলে মেয়েদের ঘর থেকে বের হতে দেওয়াটাই উচিত না। এখন কে সব বিশ্বাস করবে যে স্কুলের ছোট ছোট বাচ্চারা তাকে রেপ করেছে? আমার মতে চুপচাপ অবসান করে ফেলা উচিত। কেউ কিছু জানতে পারলে হাসি ঠাট্টা শুরু করবে। এরপর সুজিত কিরণকে দেবিকার সাথে কথা বলতে বাড়িতে নিয়ে আসে। তখন দেখা যায় সুজিতের মা এসেছে। কিরণ গিয়ে দেবিকাকে জ্ঞান দিতে শুরু করে। সে দেবিকাকে বলে আপনারা কাজ করবেন, স্বাধীন থাকবেন। এখন এসব কথা কোথায় গেল? এখন একটাই পদ আছে, আর সেটা হলো এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলা। এই কাজের জন্য আমি আপনাকে হেল্প করব, কারণ সবার আগে সম্মান রক্ষা করতে হবে। এসব শুনে দেবিকা রাগ করে কিরণকে চলে যেতে বলে, আর তাতে সুজিত অনেক রেগে যায়। সে কিরণকে আটকানোর চেষ্টা করে, তবে কিরণ চলে যায়। ঘরে এসে সুজিত বলে আমি মেন্টালি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম, তাই তোমার সাথে কথা বলার জন্য কিরণকে ডেকেছিলাম। তখন দেবিকা বলে আমার থেকে তো তুমি দুর্বল না। তখন সুজিত জিজ্ঞেস করে তাহলে তুমি এখন কি করতে চাও? দেবিকা তখন বলে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, পুলিশের কাছে ওই ছেলেগুলোর নামে কমপ্লেন করব। তখন সুজিতও রাজি হয়। তবে পরের দিন থানার সামনে গিয়ে সুজিত দেবিকাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। সে বলে ভালো করে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো কতটা বদনাম হবে আমাদের। তাছাড়া তোমার তো ছোট একটা বোন রয়েছে, তারও বিয়ে হবে না। এসব কথা বলে দেবিকাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়, যেটা আসলে কিরণের পরামর্শ ছিল। এরপর দেবিকা বুঝতে পারে সুজিতের কাছ থেকে সে কোনো রকম সাহায্য পাবে না, তাই সে সবকিছু তার শাশুড়ি কল্যাণীকে খুলে বলে। তখন কল্যাণী বলে তুমি যদি সত্যের জন্য লড়াই করতে চাও তাহলে কেউ সঙ্গ দিক বা না দিক তোমাকে লড়ে যেতে হবে। পরের দিন সকালে দেবিকা চলে যায়। কল্যাণী সুজিতকে বলে দেবিকা আমাকে সবকিছু খুলে বলেছে। তখন সুজিত বলে আমাদের কত বদনাম হবে ভেবে দেখেছো? লোকে সিসি করবে। আমি পুলিশের কাছে কমপ্লেন করতে যাব না, এসব ওর জন্যই হয়েছে, কারণ সে বাইরে চাকরি করতে গিয়েছে। তখন কল্যাণী বলে 4টা বাচ্চা ছেলে তাকে অজ্ঞান করে রেপ করেছে, এখানে ওর দোষ কোথায়? ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না, যা করার দেবিকা নিজেই করবে। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে মাটিতে পুঁতে ফেলে সে নিজেই মরে যেত। তুই আমাকে কখনো মুখ দেখাবি না। এরপর সুজিত দেবিকাকে কল করে। তখন কল্যাণী ফোন রিসিভ করে বলে দেবিকার অ্যাবর্শন চলছে। এই কথা শুনে সুজিত একটু স্বস্তি পায়। পরের দিন সুজিত হসপিটালে কাজে যায়। সেখানে গিয়ে জানতে পারে হসপিটালে সবাই দেবিকার বিষয়টা জেনে গিয়েছে, আর এসব জানিয়েছে সুজিতের বন্ধু কিরণ। সুজিত তখন বুঝতে পারে কিরণ আসলে বন্ধু নামের একজন শত্রু, সে একটা অনেক বাজে লোক। আর এদিকে দেবিকা কয়েকদিন ধরে তার মায়ের কাছে থাকছে। এরপর দেবিকার সাথে আজমল দেখা করতে আসে। একসময় আজমল দেবিকার বাবার প্রিয় স্টুডেন্ট ছিল। আজমল দেবিকাকে হেল্প করার জন্য আসে। তখন দেবিকার কাছে একটা কল আসে। তারপর দেবিকা কোচিতে চলে যায়। ওখানে একটা রেস্টুরেন্টে গিয়ে নবীনকে দেখতে পায়। নবীন দেবিকাকে দেখে অবাক হয়ে যায়। দেবিকা জানায় আমি একটা টিচার সেমিনারে এখানে এসেছি, আর পাশে একটা হোটেলে উঠেছি। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। এই শহরে আমি নতুন, তুমি যদি আমাকে একটু ঘুরিয়ে দেখাও তাহলে আমার খুব ভালো লাগবে। তখন দেবিকা ইচ্ছে করেই নবীনকে তার কাছে আসার সুযোগ দেয়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেবিকা একটা লোকের সাথে দেখা করে। এই লোকটির নাম বিনোদ। বিনোদ বলে তুমি চিন্তা করো না, ছেলেটা আমার এলাকায় থাকে, তুমি নিশ্চিন্তে বাসায় চলে যাও। এরপর বিনোদ একটা বাইকে করে চলে যায়। সন্ধ্যায় বিনোদ প্রচুর মদ খেয়ে দেবিকার কাছে ফিরে আসে। প্রথমে তো দেবিকা অনেক রেগে যায়, কিন্তু লোকটি মদ খেলেও দেবিকার সাথে কোনো খারাপ আচরণ করেনি। বিনোদকে আসলে দেবিকার শাশুড়ি কল্যাণী পাঠিয়েছিল, তার ছেলের বউকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। তখন বিনোদ বলে কল্যাণী মায়ের আদেশ আমার কাছে সবার উপরে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সবকিছু সামলে নেব। পরের দিন দেবিকা সেখানে চলে যায় যেখানে নবীনকে সে একা আসতে বলেছিল। এদিকে সুজিত অনেকদিন ধরে দেবিকাকে ফোন করতে থাকে।
দেবিকা ফোন রিসিভ না করার কারণে সুজিত তার মায়ের কাছে চলে আসে। প্রথমত কল্যাণী তার সাথে কোনো কথা বলে না, কিন্তু পরে তাকে একটা থাপ্পড় মেরে জড়িয়ে ধরে। মায়ের মন গলে যায়। এদিকে নবীন দেবিকাকে দেখে খুব খুশি হয়। দেবিকা তাকে বলে, বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে গিয়ে সে বিনোদকে কল করে, কিন্তু কলে বিনোদকে পাওয়া যায় না। কিছুক্ষণ পর দেবিকা বাইরে আসলে নবীন তাকে জোর করে জড়িয়ে ধরে, কিন্তু দেবিকা কোনো প্রতিরোধ করে না। সে কারো আসার অপেক্ষা করছে। তখন নবীন দেবিকাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে, আর পেছন থেকে ওই সকল ছেলেগুলো চলে আসে যারা ওদিন দেবিকার সাথে খারাপ কিছু করেছিল। তাদের সবাইকে একসাথে দেখে দেবিকা চমকে যায়। তখন সঞ্জীব বলে, তুই কি ভেবেছিলি নবীনকে একা পেয়ে ফাঁসিয়ে ফেলবি? চল আমরা একটা ডিল করি। এখানে তো সব ভিডিও এবং ফটো আছে, তুই কাউকে কিছু বলবি না, আর আমরাও সব ডিলিট করে দেব। তারপর নবীন দেবিকাকে কিস করে আর বলে, তুই এবার এখান থেকে চলে যা, আর দ্বিতীয়বার যেন আমরা তোর মুখ না দেখি। এরপর দেবিকা দরজার সামনে যায়, কিন্তু সে বাইরে না গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর সে ওই ছেলেগুলোর কাছে আসে। দেবিকা ভাবে কেউ তাকে সাহায্য করতে আসবে না। সে আগেও একা ছিল, এখনো একা, আর ভবিষ্যতেও একা থাকবে। তাই নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আবার সে তো একজন শারীরিক শিক্ষিকা, তাই নিজেকে খুব ভালোভাবেই রক্ষা করতে পারে। দেবিকা আজমলের বাবার কাছ থেকে কুংফু শিখেছিল। সে ছিল তার প্রথম গুরু। দেবিকা একে একে সবাইকে মারতে শুরু করে, তাই ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দেখা যায় সিঁড়িতে বিনোদ বসে আছে। বিনোদ তাদের আটকে ফেলে আর বলে, বাচ্চারা, এখনো তো ক্লাস শেষ হয়নি, কোথায় যাচ্ছ? ক্লাসে ফিরে যাও। এসব দেখে রিসিপশনে থাকা লোকটা পুলিশকে ফোন করতে চায়, কিন্তু তার সামনেই একটা লোক বসে আছে, আর এই লোকটা বিনোদের সাথে এসেছিল। সে রিসিপশনের ছেলেটাকে বলে, আমি একজন পুলিশ কর্মকর্তা। তখন লোকটা ভয়ে ভয়ে আর কল করে না, আর ছেলেগুলোকে দেবীকে প্রচুর মারতে থাকে। তাদেরকে অনেক কঠিন শাস্তি দেয়। এই শাস্তি তারা সারা জীবন মনে রাখবে। তখন দেবিকার কাছে কল্যাণীর ফোন আসে। কল্যাণী দেবিকার কষ্টটা খুব ভালো করেই বুঝতে পারে। কয়েকদিন পর দেবিকা সুজিতের সাথে দেখা করতে রাজি হয়। সুজিত তাকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু আসল ব্যাপারটা হলো, এই সংসার কি আর আগের মতো আছে? দেবিকা কার কাছে ফিরে যাবে? আর কিছু সিদ্ধান্ত আমাদের ভিতরের ভয়টাকে দূর করে দেয় আর নতুন করে বাঁচতে শেখায়। তখন দেবিকা বলে যে বাচ্চা এখনো তার গর্ভেই আছে, সে তাকে মারতে চায় না। তখন সুজিত আবারও চমকে উঠে, আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।